সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে যেসব কৃতধন্য ব্যক্তিত্বদেরকে হারিয়েছি তাদের নিয়ে কথা শুনি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের এক সময়কার ডাক সাইটে সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট, এবং বর্তমানে নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির সবচেয়ে পরিচিত মুখ নিনি ওয়াহেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ, আছি ভালো। আপনি? আমি ভালো আছি। আমরা আজকে কথা শুনতে চাই এমন একজন বাংলাদেশের এই কিছুদিন আগে তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তিনি হলেন নূরজাহান বেগম। নূরজাহান বেগমের ঐতিহ্যগত পরিচয় আমাদের কিছু জানা আছে, আপনি অনেক বেশি জানেন। বিশেষ করে তিনি যে বেগম পত্রিকাটি সম্পাদনা করতেন, এই পত্রিকা বাংলার আনাচে কানাচে ঘরে ঘরে আমাদের জানা মতো সেই সময়কার অনেকের ঘরে এই পত্রিকাটি থাকতো। একটা ম্যাগাজিন আকারে পত্রিকা ছিল। এবং তার আরেকটা বড় পরিচয় হলো তিনি সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের কন্যা ছিলেন। আগাগোড়া একটি সাংবাদিক পরিবারে তার জন্ম, এবং তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বাঙালিদের জন্য, বাঙালির মন, বিশেষ করে নারী জাগরণে যে অবদানগুলো রেখেছেন, আপনি সে সম্পর্কে একটু কিছু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে নূরজাহান বেগমের নামটি তেমনভাবে উচ্চারিত না, এইভাবে না যে আমরা বোধহয় খুব স্মরণ করি না। বিশেষ করে নারীদের যে একটি ভূমিকা থাকে সমাজে, একটা বিশাল সমাজ পরিবর্তনের, যে নারীরা পাশাপাশি না চললে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি জাতির যে পরিবর্তন হয় না, সে বিষয়টা বোধহয় আমরা ঠিক সেইভাবে গুরুত্ব আজও দিয়ে উঠতে পারিনি। বোধহয় এটি আমাদের দেশই না, সকল দেশেই নারীরা বোধহয় একইভাবে পেছনের দিকেই থেকে যায়, কিন্তু তারা যে সেই দেশ বা জাতি গঠনে একটা বিশাল ভূমিকা পালন করে। তো আপনি আজকে যেই মানুষটির কথা বললেন, তিনি এমন এক সময়ে নারীর অধিকার জাগরণ, নারীর তখন অধিকার নয়, জাগরণে জাগিয়ে তোলার জন্য বেরিয়ে এসেছেন এবং নারীদেরকে বের করে এনেছেন। আমরা বেগম রোকেয়ার সাখাওয়াতের কথা বলি, আমরা সুফিয়া কালাম্মার কথা বলি, কামালের কথা বলি। নূরজাহান বেগম কিন্তু তারও অবদান কিন্তু ওইভাবে চিন্তা করলে একটা সমপর্যায়ের একটা বিশাল অবদান। সেটি কীরকম? আপনি শুরুতে বলেছিলেন যে তিনি একটি এমনই এক পরিবারে জন্মগ্রহণ করেছেন যে তিনি সাংবাদিক পরিবারের একটা আবহে মানুষ হয়েছেন। হ্যাঁ, সেটি অবশ্যই সত্য। এবং তিনি সবসময় অসম্ভব বিনয়ী, বিনম্র একজন নারী তিনি, কিন্তু কি সাহসী। আমার মাঝে মাঝে এইসব নারীদের জীবনের কথা বা তাদের সান্নিধ্য আমি পেয়েছি, সেজন্য আমার ভেতরে আমার একটা আলাদা অনুভূতি আছে। কিন্তু আমি মনে করি যে এই মহিলাগুলো কত সাহসী হলে সেই সময় বেরিয়ে আসতে পেরেছে। যে রক্ষণশীল যে সমাজ, ভয়ঙ্কর রক্ষণশীল, প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার মনে হয় যে আমরা কি পারবো। উনি জগদ্দল পাথর সরিয়ে সরিয়ে এসছেন। মনে হয় যেন বিশাল বিশাল পাথর তার সামনে কিছু দেখা যাবে না, পাহাড় সম পাথর, সেইগুলোকে কেটে 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 উনি পথ করে করে এসেছেন। আমরা এখন এই যুগে এসে যেটি পেয়েছি সেটিতে একটা তৈরি আসন পেয়ে গেছি, সেখানে আমরা যাচ্ছি, তারপরেও আমরা হোঁচট খাচ্ছি। আমরা বলছি আমাদের যাত্রাপথ বিঘ্নিত হচ্ছে, আমাদের অগ্রগতির পথে বাধা আসছে, নারীকে সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সেই সম্প্রতি কয়েক মাস আগে জাতিসংঘ নারী দিবস পালন করলো, এতদিনে জেন্ডার সমস্যা আসছে। তার কত পিছনে জাতিগতভাবে, নারী জাতির যে পেছনে পড়ে থাকা আজও, আমি শুধু বলবো বাংলাদেশ না, আজকে কিন্তু পৃথিবীর সব দেশে একই অবস্থা।
তো সেই জায়গায় বলবো উনি আসলে ওনার বাবা একজন নামী সাংবাদিক বলবো, এবং বলবো যে সেই সময় পত্রিকা সওগাত একটি বিশাল ভূমিকা রেখেছিল, বিশেষ করে আমাদের তখন পিছিয়ে পড়া মুসলমান সমাজের জন্য। এই সওগাতে এই নূরজাহান বেগমের জন্ম কিন্তু চাঁদপুরে। আচ্ছা, চাঁদপুরে। তাকে 3.5 বছর বয়স থেকে 4 বছরের মধ্যে তাকে তার বাবা কলকাতায় নিয়ে গেলেন। উনি একটি গল্প করতেন সবসময় যে কেন ওনাকে নিয়ে যাওয়া হলো এত তাড়াতাড়ি, মানে শহরে নিয়ে গেল। উনি কি ওনার বড় মেয়ে ছিলেন? হ্যাঁ, তিনিকে নিয়ে গেলেন কেন? কারণ তখন তো থাকার কথা ওনার এতটুকু বয়স থেকে। আগের দিনে ছিল বাবারা কলকাতায় কাজ করতে যেতেন, মায়েদের সাথে সন্তানরা দেশ গ্রামেই থাকতেন। কিন্তু নিয়ে গেলেন কেন? উনি দুর্দান্ত দুষ্টু ছিলেন। উনি দুবার পুকুরে পড়ে গিয়েছিলেন। তখন ওনার বাবা ভাবলেন, ভয় পেলেন যে এই মেয়েকে এখানে রেখে গেলে কখন পুকুরে পড়ে যায় নাকি। ওনাকে তাড়াতাড়ি কলকাতায় নিয়ে যাওয়া হলো এবং ওনাদের পুরো পরিবারকেই আনা হলো। তো ওনার তখন কলকাতায় আসার আগে যে কথাটি নূরজাহান বেগম বলতেন সেটি হচ্ছে যে ওনাকে চুলটা কেটে ছোট করা হলো। ওনার একটু লম্বা চুল ছিল। তারপরে ওনার নাকে একটি লাল পাথরের নথ ছিল, সেটি খুলে ফেলা হলো, যেটি ওনাকে খুব কষ্ট দিয়েছিল। কারণ উনি নাসিরউদ্দিন সাহেব তাকে একজন প্রগতিশীল, মানে সমাজ পরিবর্তনের একজন অগ্রণী সৈনিক হিসাবে আমি মনে করি, আমার মনে হয় এই কারণেই বোধহয় তাকে ওইভাবে গড়ে তোলার জন্য তিনি শহরে নিয়ে আসলেন। এবং আসার পরে তাকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভর্তি করা হলো। সেটি ছিল বেগম রোকেয়ার স্কুল। বেগম রোকেয়ার সঙ্গে আবার নাসিরউদ্দিন সাহেবের অত্যন্ত আদর্শগত চিন্তায়, মননে একটি ভীষণ মিল ছিল। কারণ তিনিও নারী জাগরণের কাজ করছেন, এবং শুধু নারী জাগরণ না, তখন আসলে পশ্চাতে পড়ে থাকা মুসলমান সমাজকে শিক্ষার আলোতে ফিরিয়ে আনার ক্ষেত্রেও ওইটি একটি ভূমিকা ছিল। তো সেক্ষেত্রে দেখা গেল যে উনি ওনার সাথে সম্পর্ক ভালো থাকায় ওনাকে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে ভর্তি করে দেওয়া হলো। তিনি ওখানেই পড়াশোনা করেছেন নূরজাহান বেগম, এবং 1946 সালে তিনি গ্র্যাজুয়েশন করেছেন ওই কলেজ থেকে। তিনি বলতেন তার সহপাঠী যারা, জাহানারা ইমাম একজন তার সহপাঠী ছিলেন, কামেলা খান মজলিস তার একজন সহপাঠী ছিলেন, প্রতিভা গাঙ্গুলি তার একজন, আমরা অনেককে চিনি, তারপরে শামসুন নাহার মাহমুদ, এরকম অনেকের নাম অনেকে ছিল তার সহপাঠী। তিনি সেখানেও কাজ শুরু করলেন। এই গুটি কয়েক মুসলিম মহিলা তখন ওই কলেজে পড়তো, মানে হাতে গোনা। তিনি সেখানে গান নাচের একটা দল গঠন করে ফেললো, সাংস্কৃতিক আবৃত্তি করতেন, নাচ করতো মেয়েরা। আমি জানি কামেলা খান মজলিস শান্তিনিকেতনে নাচ শিখেছিলেন। তারা নাচতেন, গাইতেন, আবৃত্তি করতেন, নাটক করতেন, এবং ওরা ব্যাডমিন্টন স্কোয়াড গঠন করলো। চিন্তা করে দেখেন সেই সময় 46-এর আগে, যখন বাংলাদেশে মানে বাঙালি মুসলিম মেয়েরা ঘরের রান্না বান্নাটাই ছিল তাদের প্রধান কাজ, সেখানে তারা বেরিয়ে আসবেন, মানে নাচ গান করবে, এটা তো অভাবনীয়, অকল্পনীয় এবং নিন্দনীয়। মানে সমাজে যার মেয়েরা গান নাচ করে এটি তো একটি নিন্দনীয়, পড়তে গেছে এটাই তো নিন্দনীয়, পড়তে যাবে কেন, মানে এটি একটি। এবং তার পাশাপাশি আবার তিনি তাদের সাহসটি কত ছিল, এবং এই নূরজাহান বেগম তার মধ্যে একজন অন্যতম উদ্যোক্তা ছিলেন। অর্থাৎ অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ একটা অবক্ষয়ী সমাজ যখন প্রতিষ্ঠিত, সেই সময় নূরজাহান বেগমদের মতো কিছু মহিলা, সেই সময় মানে তরুণী অথবা মহিলা, কম বয়স কিংবা বেশি বয়সের, যেমন বেগম রোকেয়ার কথা আপনি বললেন, কথা নারী জাগরণের কথা উঠে আসলেই বিশেষ করে এটা আসবেই। তো নূরজাহান বেগম নানান দিক থেকে বৈচিত্র্যময় তার পরিবেশ, জীবন, এবং নানান দিক থেকে তিনি মানে বিখ্যাত হয়েছেন। নারী জাগরণে আমি যতটুকু আপনাকে চিনি, যে আপনিও একজন দুঃসাহসী সাংবাদিক ছিলেন। আমি দুঃসাহসী কথাটা এখানে এই জন্য উচ্চারণ করব যে আপনি যে সময় সাংবাদিকতা করতেন, আমার মনে হয় সেই সময়ও আপনাদের মতো মেয়েদের সংখ্যা একদম নিতান্ত নগণ্য ছিল, এবং সেই সময় আপনি
একটি ঐতিহ্যবাহী পত্রিকায় আপনি কাজ করতেন, সংবাদ যার একটা ইতিহাস আছে, যার একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে, এবং সংবাদ পত্রিকায় যারা কাজ করতেন, যারা সাংবাদিক ছিলেন, তারা আমাদের সাংবাদিকতার ইতিহাসে এক একজন আলাদা আলাদাভাবে বিভাসিত। সেই সময় নূরজাহান বেগমের সাথে আপনার সম্পর্কটা কিরকম ছিল, বা আপনি তখন এটা স্মৃতিধর্মী একটু আপনার থেকে শুনতে পারি যে আপনি তখন স্বাগত প্রেসে কি যেতেন কিনা, বা নূরজাহান বেগমের যে বেগম পত্রিকাটা, এইটা আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে, মুসলমান নারীদের মধ্যে, মেয়েদের মধ্যে কতটা জনপ্রিয় ছিল এই বিষয়টা? তাহলে একটু প্রথমে বলি, আগে বলে নেই যে বেগম পত্রিকাটা কিভাবে বের হলো। এটাও একটু নূরজাহান বেগমের একটা বিশাল অবদান, বড় অবদান নাসিরউদ্দিন সাহেবের। তারপরে তিনি তার কন্যাকে সেই রকম যোগ্য করে সেখানে তুলে ধরেছেন, এবং শুধু তুলে ধরলেই হয় না, নূরজাহান বেগম তার নিজের যোগ্যতায় সেখানে 60 বছর সেটি মানে তার মৃত্যু পর্যন্ত তিনি এটি সম্পাদনা করেছেন। এটি বের হয়েছে কিন্তু 1947 সালের 20 জুলাই পত্রিকাটি বের হয় কলকাতা থেকে। তো কিভাবে এটা হলো দেখেন, সগাত যখন পত্রিকাটা বের হতো, ওনার নাসিরউদ্দিন সাহেব মনে হলো যে মহিলা পাতা একটা বের করা দরকার। আমরা এখনো জানি সব পত্রিকা একটা মহিলা পাতা বা নারী পাতা আছে, সেই নারী পাতা বের করলেন উনি মহিলা সওগাত বলে। তো তখন ওনারা থাকতেন ওয়েলেসলি স্ট্রিটে, 11 নম্বর ওয়েলেসলি স্ট্রিট, দোতলা একটা বাড়িতে। বাড়িটার এক প্রান্তে ছিল ওনার সওগাত অফিস, আর নিচে ছিল প্রিন্টিং এর মেশিন স্টেশন, প্রেসটা ছিল। তো তখন উনি এটা বের করলেন যখন, তখন তার সম্পাদনায় ডাক দিলেন কাকে জানেন? কবি সুফিয়া কামালকে। আচ্ছা, তখন সুফিয়া কামাল এই পাতাটা দেখতেন প্রথমে, পাতাটার সাথে উনি যুক্ত ছিলেন, লেখালেখি করতে। কিন্তু প্রথমে অসম্ভব কষ্ট হলো মেয়েদের লেখা বার করে আনা, কারণ এটি প্রচন্ড ভাবে নিন্দনীয় যে মেয়েদের লেখা যাবে তো পত্রিকায়। তো তখন ছেলেদের কিছু কিছু লেখা মেয়েদের নামে প্রকাশ করা হতো, মহিলাদের পাতা কিন্তু মহিলা নামে যদি না হয় তাহলে কেমন হবে, সেজন্য মহিলা নামে কিছু কিছু পত্রিকা ওনারা নাকি বের করতেন। এটি একটি মজার গল্প। হ্যাঁ, আরেকটি হচ্ছে এইটা বার করতে ওনার ইচ্ছে হলো যে এটা মাসে একবার মহিলা সওগাত বের হয়, এটাকে নারী জাগরণের জন্য আরো বেশি কাজ করা দরকার, মানে আরো বেশি। তখন ইনি মাথায় ওনার চিন্তা আসলো একটা ম্যাগাজিন হিসেবে বার করা, সেটি উনি সাপ্তাহিক বেগম বের করলেন। এটি সম্পাদনার দায়িত্বে ছিলেন কবি সুফিয়া কামাল ছিলেন। পরে 47-এ দেশভাগের পরে এটিতে নিয়ে আসা হলো তৎকালীন পাকিস্তানে, আনা হলো ঢাকায় স্থানান্তর করা হলো। তখন 1952 সালের অগাস্ট মাসে চতুর্থ বর্ষ প্রথম সংখ্যা বের হয় ওই নূরজাহান বেগমের সম্পাদনায়। আমরা নূরজাহান বেগম সম্পর্কে আপনার কাছ থেকে আরো কথা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান, টাইম টেলিভিশন অনুষ্ঠানে আমরা কথা বলছি নূরজাহান বেগমকে নিয়ে, যিনি বেগম সম্পাদক ছিলেন। কথা বলছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং এখানকার মূলধারার একজন, আমাদের কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট, আমাদের সকলের প্রিয় সাংবাদিক নিনি ওয়াহেদ। একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। এতক্ষণ আপনারা সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে আজকে এখানে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট, আমাদের সকলের পরিচিত মুখ নিনি ওয়াহেদ। তিনি বলছেন বেগম সম্পাদক নূরজাহান বেগমকে নিয়ে। আমরা শুনছিলাম বেগম পত্রিকার ইতিহাস, আপনি কিছুটা হলো আমাদেরকে জানালেন কোন সনে এই পত্রিকাটি বের হলো, ঢাকা থেকে স্থানান্তরিত হওয়ার পরে পত্রিকাটি বের হওয়ার পরে কলকাতা থেকে স্থানান্তরিত হলো ঢাকায়, ঢাকা থেকে এটা বের হতে শুরু করলো সেই পাটুয়াটুলি সওগাত অফিস থেকে এটা বের হতো। তো এই সময়ে উনি যখন এটা সম্পাদনা করতেন,
নিশ্চয়ই উনি প্রচন্ড আশাবাদী ছিলেন সেই সময়। এই আশাবাদের কথা থেকেই আপনি রেশ ধরে আমাদেরকে একটু শুনান ওনার সম্পর্কে, যে উনি কি করতেন এই বেগম। নূরজাহান বেগমের কয়েকটি জিনিস আমার কাছে খুব আমাকে যেগুলো স্পর্শ করেছে, তার মধ্যে একটি জিনিস হচ্ছে তিনি বেগমকে প্রথমে তো বেগম যখন ওখানে বের হলো, উদ্বোধনের দিন কবি সুফিয়া কামাল আসলেন, ডক্টর শহীদুল্লাহ, প্রিন্সিপাল ইব্রাহিম, তারপরে লায়লা আরজুমান বানু, তারপরে আরো অনেকে অনেক অনেক নীলিমা ইব্রাহিম থাকতে পারেন, আর অনেকে এসছেন এটি উদ্বোধনের দিন। যেটি করা হলো, উনি ওনার যেটি আমাকে স্পর্শ করেছে সেটি আমি আগে একটু বলে নিই। সেটি হচ্ছে উনি একই রকম রাখলেন পত্রিকাটিকে। প্রযুক্তি বাড়লো, কিন্তু উনি মারা গেছেন মাত্র 2016-তে। এর মধ্যে যত ম্যাগাজিনও বের হচ্ছে বা যত পত্রিকা, তা কিন্তু টেকনোলজির সাথে খাপ খাইয়ে ওটাকে আরো আধুনিকায়ন করা হয়েছে, দাম বাড়ানো হয়েছে, স্টাইল চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, স্টাইল। উনি কিন্তু ওনারটা ধরে রেখেছেন, যেটি আমার কিনে ঐতিহ্যটা, এটি আমাকে খুব, আমার কাছে যেটিকে ভালো লাগে। আরেকটি জিনিস লাগে, উনি বলতেন সবসময় কিছু হলে যে আপা পরিবর্তন করেন না কেন, উনি বলতেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এটি পড়বে, তাদের জন্য দাম বাড়ানো আমি চাই না। কারণ আমি যদি প্রোডাকশনের এটা কস্টটা বাড়িয়ে দিই, স্বাভাবিকভাবে আমার দাম বাড়াতে হবে, মানে সবার ক্রয় ক্ষমতার মধ্যে যেন সেটি থাকে। এই যে একটি চিন্তা ওনার ছিল, এই চিন্তাটি কিন্তু একটু ব্যতিক্রমী আমার কাছে মনে হয়, যে উনি পারতেন এটাকে যুগের সাথে তাল মিলিয়ে, অর্থাৎ প্রকাশনার যে চাকচিক্য এখন বর্তমানে সেটা চলছে। এখন তো পত্রপত্রিকা এত বেশি বিশাল আকারে এত চমৎকার সৌকর্যময় ভাবে করছে, কিন্তু উনি ওই স্টাইলটা রাখতেন। আপনার কথায় আমরা সেটা এখন জানলাম, এটা আমরা জানতাম না যে এই স্টাইল তিনি রেখেছেন ঐতিহ্যের সাথে সম্পর্ক রেখে, যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ঐতিহ্যটা ধরে রাখা, প্লাস যেন এমন কিছু কোন উনি কাগজ বদলে দেন নাই। সমস্ত কিছু পেপার, যেটা বলছি এখন তো কত ধরনের পেপার আছে, কালি কলম আছে, অনেক কিছু আছে, উনি সেই জায়গাটিতে যাননি। অর্থাৎ প্রযুক্তির সেই জায়গাতে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থাকে, বিশেষ করে নারীরা যাতে ঘরে ঘরে এটিকে পেতে পারে। একটি মানে খুব রিলেটেড একটা প্রশ্ন, সেটি হলো এই পত্রিকায়, এই ম্যাগাজিনে কিরকম বিভাগগুলো ছিল এবং কোন ধরনের লেখা ছাপা হতো, এবং এই লেখাগুলো কি শুধু মহিলারাই লিখতেন নাকি পুরুষেরাও লিখতেন? বেগমে ঢাকাতে আসার পর তো প্রচুর নারী লেখকের তৈরি হলো, এবং জানেন ওখান থেকে লিখে লিখে বহুজন মানে পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। লায়লা সামাদ যেমন পরবর্তীকালে সংবাদে ছিলেন, এবং উনি একজন নারী জাগরণের প্রতিক্রিয়া। তারপরে জাহানারা ইমাম লিখতেন, ইত্তেফাকের মহিলা পাতা, আজাদ, সব জায়গায় মহিলা পাতা ছিল। কিন্তু বেগমটাতে লিখে লিখে বহুজন কিন্তু প্রতিষ্ঠিত সাংবাদিক হয়েছেন। তারপরে পরবর্তীকালে আমাদের সমসাময়িক যারা পরে সাংবাদিক হয়েছেন, দিল মনোয়ারা, একজন মনু আপা নাম বলতাম আমরা, উনি এখন প্রতিষ্ঠিত একজন সাংবাদিক। ওনারা তো সব ওই জায়গা থেকে, বেগম থেকে বেরিয়ে এসছেন। বহু লেখক আমাদের, বদরুন্নেসা আব্দুল্লাহ, তারপরে ফৌজিয়া খান, বহু লেখক কিন্তু তৈরি করেছে। এই ফৌজিয়া খান কি মোবারক হোসেন খানের ওয়াইফ? এই ফৌজিয়া খান নীলুফার ইয়াসমিনের বোন, যিনি গান করতেন, উনি লিখতেনও কিন্তু। তারপরে আবার লায়লা আরজুমান বানু, উনিও গান করতেন কিন্তু লিখতেন। আরেকজন লায়লা আরজুমান লিখতেন। তারপরে ওখানে বদরুন্নেসা আব্দুল্লাহর কথা আমি বললাম, জাহানারা আরজু লিখতেন। তারপরে শামসুন নাহার মাহমুদ লিখতেন, মাহমুদা খাতুন লিখতেন। বহু ভালো লেখক, সাহিত্যিকের জন্ম মানে হয়েছে এই, অর্থাৎ বেগম মানে সে সময়কার অবিভক্ত বাংলা থেকে ঢাকায় স্থানান্তরিত হলো, হওয়ার পরে বেগম আর বসে রইল না, এবং বেগমে যারা লিখতেন তারা এই সমাজের, অবক্ষয়ী সমাজের ক্রিয়েটিভ এবং মননশীল নারী, তারা এগিয়ে আসে খুব সাহসের সাথে। আর শুধু তাই না, একটি কথা আমি না বললেই না, ওনারা কিন্তু ওখানে থেকে আরেকটি জিনিস করেছিলেন। তারা ওরা কিন্তু বেগম ক্লাব গঠন করেছিলেন। আচ্ছা, আপনার পরের প্রশ্ন কি আছে? এরপর আমি ক্লাব সম্পর্কে একটু বলতে চাই। আপনি বলেন বেগম ক্লাবটার উদ্দেশ্যটা বলেন। বেগম ক্লাবটার উদ্দেশ্য দেখেন, কত সুদূর প্রসারী চিন্তা এই নূরজাহান বেগমের ছিল। তাহলে একটা ক্লাব করলো কেন জানেন? এক সময় 47 কিংবা 48 সালে
48 সালে সওগাত অফিস ঘুরে দেখতে এলেন আমেরিকার একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, হ্যাঁ, আইদা আসলাত, এরকম আইদা সামথিং নাম। তো তিনি এসে ঘুরে ঘুরে এটা দেখে বললেন, আপনাদের এখান থেকে বেগম বেরুচ্ছে, তখন সাপ্তাহিক, বলছে বা আমেরিকা এখনো কোনো মেয়েদের জন্য সাপ্তাহিক পত্রিকা নাই, মাসিক আছে। তো এটা শুনে ওনারা একটু উৎসাহিত হলো। তারপরে ওনাদের মাথায় আসলো যে ভাব বিনিময় হয়, বৈশ্বিক ভাব বিনিময়ের জন্য শুধু পত্রিকা না, একটা নারীদের একটা ক্লাবের মতো করলে যারা বিদেশ থেকে আসবে তারা যাবে, একটা বিশ্বের সাথে একটা আন্তর্জাতিক সংযোগ তৈরিরও দেখেন সম্পৃক্ত হওয়ার ক্ষেত্র তৈরি করলো। এবং ওই ক্লাবটাতে কি বলবো আমি, যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার একটা যেটা ক্লাব, সবাই যাচ্ছে, নারীরা উন্মুক্ত মনে কথা বলছে। এই যে বেগম ক্লাব তিনি করলেন, এটা কিন্তু একটা আমরা একটা পড়াশোনা করে জানি, একজন মনীষী বলেছেন যে নিজেকে সংকীর্ণতার মধ্য দিয়ে বড়কে জয় করা যায় না, বড়কে জয় করতে হলে অনেক বড় সাগরের মতো মন থাকতে হয়। ওনার কিন্তু একটা সাগরের মতো মন ছিলেন, বাবার প্রেরণা ছিল। পরবর্তীতে ওনার হাজবেন্ড, ওনার যে স্বামী রকুনুজ্জামান খান দাদা ভাই আরেক ইতিহাস সৃষ্টি করলেন। তো উনি যে এই ক্লাব করলেন, এই ক্লাবে যারা সদস্য ছিলেন তারা নিশ্চয়ই নারীরাই ছিলেন, মেয়েরাই ছিলেন। তো তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তিনি যেই মননশীল চিন্তা করতেন, বর্তমানে আমাদের এই অ্যাডভান্স যুগে এসে বর্তমান বাংলাদেশে নারীদের জাগরণে আপনি কিরকম দেখছেন? যে নূরজাহান বেগম যেই একটা ইনস্টিটিউট তৈরি করেছিলেন, সেই ধরনের ইনস্টিটিউট বাংলাদেশে তো এখন অনেক আছে, কিন্তু তিনি যেই মন এবং মানসিকতাকে সামনে রেখে এত প্রতিকূলতার মধ্যে কাজ করেছেন, এখন তো সেরকম প্রতিকূলতা নেই অনেকটা বলা যায়, কিন্তু নারী জাগরণ কতটুকু আপনি দেখছেন? না, একটুখানি বলি, একটু ক্লাবটা কিন্তু দেখেন, এই যে পাকিস্তান আমলের যে আমাদের পারিবারিক আইনের পরিবর্তন হয়েছিল, আপনারা জানেন, যেটি পারিবারিক আইনে, যে হ্যাঁ, একটা পারিবারিক আইনে কিন্তু অনেকগুলো জিনিস বদলে দিয়েছিল। হ্যাঁ, তো পারিবারিক আইন যে পরিবর্তন হলো, এবং নারীরা ওই ক্লাবে এসে কিন্তু শুধু শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করতেন না, নারীদের যে অধিকার আদায়ের যে একটি জায়গা, সেই জায়গাটি তারা কথা বলতেন। এবং বেগম পত্রিকা এবং ওই তখনকার নারী সদস্য যারা খুব ভোকাল ছিলেন, যারা খুব কথা বলতেন, তারা কিন্তু এই পারিবারিক আইন পরিবর্তনে বেগমের একটা বড় ভূমিকা আছে। এটি কিন্তু একটা বড় এই নারী জাগরণের যে আন্দোলনের একটা প্রতীক হিসেবে কিন্তু আমরা প্রতীক না, আন্দোলনের একজন সক্রিয় অংশীদার বলতে হবে আমাদেরকে। এটা একটা ইতিহাস, কিন্তু এই ইতিহাসগুলো আমাদের জানা নেই বলে আমরা সেই জায়গাটিতে ঘুরে যাই না। কিন্তু এই নূরজাহান বেগম তখন সেই পারিবারিক আইন পরিবর্তনের জন্য তিনি কিন্তু কাজ করেছেন এবং সকলকে নিয়ে কাজ করেছেন। এখন আপনার প্রশ্নটায় আসি, এবং ওইখান থেকে উনি বন্যার সময় দুর্গতদের সাহায্য করা বহু কিছু তিনি তখন করতেন, ওই বেগম ক্লাবের মাধ্যমে করতেন। তো সেটিও তো একটি বড়, এবং ওই ক্লাব পরিদর্শনে বিশ্বের চীনের নেত্রী, তো মালয়েশিয়ার নেত্রী, বহু নেত্রীরা ওইটা পরিদর্শনে আসতো ক্লাবে। তখন তাদের মানে তাদের জন্য সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা করতে, অর্থাৎ সেই 50-এর দশক, 54 সালে এই ক্লাবটি গঠিত হয়, 54 সালে। তো তখন থেকে দেখেন নারীদের যে দাঁড়াতে হবে, নারীদেরকে যে অগ্রসর হতে হবে, নারীদের যে চিন্তার জগৎটা বাড়াতে হবে, শিক্ষা, শিশু, বঞ্চিত শিশুদের নিয়ে উনি কাজ করতেন। ওনার হাজবেন্ড দাদা ভাই তো করতেনই শিশু কিশোর চাঁদের হাট, কিন্তু উনি করতেন ওই বঞ্চিত শিশুদের নিয়েও, এই নারী বঞ্চিত নারী, অবহেলিত বঞ্চিত নারী এবং শিশুদের ব্যাপারেও ওনাদের এই ক্লাবের উদ্যোগে বহু কাজ তিনি করেছেন, যেগুলো বিভিন্ন সময়ে তার অবদান আছে। তো এত ডিটেলস এখানে বলা যাবে না। আর এখনকার কথা বললেন, দেখুন বাংলাদেশে এখন বোধহয় যে কালকে IMF এর প্রেসিডেন্ট গিয়েছেন, ওখানে আমাদের দেশের যে বিশাল একটি পরিবর্তন হয়েছে, নারীর ক্ষমতায়ন, নারীর জাগরণ, সে তো এই পথেরই ধারাবাহিকতা, এই পথ ধরেই তো আমরা এসেছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের কিংবা আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা যেই
যেই পথ সৃষ্টি করে গেছেন ওইটার ধারাবাহিকতার থেকেই আজকে বাংলাদেশে তারাই তো বাতিঘর মেয়েদের নারীদের যে অবশ্যই আমাদের সামনে তারা বাতিঘর আলো। নূরজাহান বেগম একজন ইতিহাসের অংশীদার, একজন নারী জাগরণের ইতিহাসের একজন বিশাল অংশীদার, এটি বলতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নূরজাহান বেগম সম্পর্কে আমাদের অনেক জানার আছে, কিন্তু আমাদের যে সময়, আমাদের যে অবস্থান এবং অবস্থার কারণে আমরা সেটা শুনতে পারছি না। আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে নূরজাহান বেগমদের মতো এরকম যেসব মনীষীরা হারিয়ে গেছেন তাদের সম্পর্কে শুনবো। একটা জিনিস আমার কাছে, আমি সবসময় আশাবাদী মানুষ, আমার বিশ্বাস, এবং বিশ্বাস না, আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি আপনি প্রচন্ড আশাবাদী। কারণ আপনিও কিন্তু অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু সাংবাদিকতা করেছেন বাংলাদেশে, হোক না সেটা স্বাধীন দেশ, কিন্তু আপনি স্বাধীন দেশে সাংবাদিকতা করেছেন, কিন্তু আপনার কিন্তু প্রতিকূলতা ছিল। তখনকার যে প্রতিকূলতা আর এখনকার মাঝে মধ্যে আমরা আমাদের ছন্দপতন হয়, সামাজিক যে অবক্ষয়, আমরা কিন্তু এখনো মেয়েদের এখানে নিগৃহীত দেখছি, তারা লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে, মেরে ফেলতেছে বাচ্চাদেরকে। কলেজ স্টুডেন্টকে কয়েকদিন আগে একটা মেয়েকে মেরে, এইসব ব্যাপারে আপনার একটু আমাদেরকে একটু অমীয় বাণী দেন যে দর্শকদের উদ্দেশ্যে, যে তারা তাদের প্রজন্মকে, বিশেষ করে মেয়েদেরকে তারা কিভাবে অগ্রসরমুখী করবে। দেখুন, এই যে যখন মেয়েদের জাগরণটা হবে তখন তাদেরকে ধরে রাখা যাবে না। ওই যে বলছিলাম যে এখনো আমরা হাঁটছি পথে, আমরা লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। 2, 3 নাম্বার একটি কথা হচ্ছে, আমি বলবো, যদি আমাকে কিছু বলতে বলা হয় সেটি বলতে চাই যে নারীদের ব্যাপারে আমাদের পুরুষদের একটি যে মাইন্ড সেট আপ আছে সেটি বদলাতে হবে যুগের সাথে, সময়ের সাথে এবং প্রগতির সাথে, এবং কি বলবো, আমাদের উন্নয়নের সাথে, জাতির উন্নয়নে, সমাজের উন্নয়নে। মানুষ নারীকে নারী বলে না, আমি নারীর অধিকার বলে শব্দ থাকবে, মানুষের অধিকার থাকতে হবে। আমরা একটা মানুষের, যেদিন এই কথাটি একজন পুরুষ মনে প্রাণে জানবে, বিশ্বাস করবে, করতে পারবে, সেদিন কিন্তু নারীদের অধিকারটি মানুষের অধিকার হিসাবে পরিগণিত হবে। মানুষের অধিকার মানে আমার আপনার সকলের অধিকার হবে। তাহলে আমরা আশাবাদী যে একদিন নারীরা এখন যতটা আছেন আরো বেশি অগ্রসর হবে, আমাদের সমাজের পরিবর্তন হবে এবং এরকম অসংখ্য নূরজাহান বেগম তৈরি হবে। আমরা সেই সময়ের অপেক্ষা নিশ্চয়ই করব। আজকে আপনার এই ব্যস্ততার মধ্যে এই স্টুডিওতে এসে আমাদেরকে নূরজাহান বেগম সম্পর্কে অনেক অজানা তথ্য দিলেন, এজন্য আপনাকে টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠান থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনে স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি ছিলেন প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং মূলধারার অ্যাক্টিভিস্ট নিনি ওয়াহেদ। তিনি বলছিলেন নূরজাহান বেগম নিয়ে, যিনি বেগম পত্রিকার সম্পাদক ছিলেন এবং কিছুদিন আগে তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন। আমরা আশা করব নূরজাহান বেগমের মতো সেরকম মহিয়সী, বেগম রোকেয়ার মতো সেরকম মহিয়সী নারীরা এখনো যে সমাজে আসবেন এবং আমাদের অবহেলিত নারী সমাজকে অগ্রসরমুখী করার জন্য অবদান রাখবেন। আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও কোনো একটি আসরে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।